সুপ্রভাত। আরও একবার আপনাদের সবাইকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে রয়েছি। দ্বিতীয় পর্যায়ে আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন জুন সাদিকুল্লাহ, যিনি একজন মোটরসাইক্লিস্ট এবং সমাজকর্মী। এবং সর্বোপরি বলতে ইচ্ছে করছে যে শৌখিনতার বশে অনেকেই সাইকেল বা মোটরসাইকেলকে তাদের হাতে তুলে নেন এবং অনেক তরুণরাই তাতে অনেক বেশি উৎসাহী। তবে চমৎকার বিষয় হলো যে এই চালনা এবং শৌখিনতার জায়গায়ও কিন্তু সমাজকে নিয়ে কাজ করা যায় এবং সমাজের অনেক দায়িত্ববোধ থাকে, যেগুলো চমৎকারভাবে আলোচিত করে উঠিয়ে আনা যায় আমাদের অনেক মিডিয়াতে, এবং সর্বোপরি নিজের ভালো লাগার জায়গাও তৈরি হয়। দর্শক, তেমনি একজন ব্যক্তিত্ব জুন সাদিকুল্লাহ, যিনি নিতান্তই শৌখিনতার জায়গা থেকেও আজ আমাদের বাংলাদেশের জন্য চমৎকার কাজ করে যাচ্ছেন। গল্পটা তার মুখেই শুনি, চলুন তাকে সবার আগে স্বাগত জানাই। সুপ্রভাত। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইকেলটা এখন কোথায়? মোটরসাইকেলটা এখন নিচে রয়েছে। আমাদের জন্য যদি সুযোগ হতো আজ দেখাতাম, কারণ পুরো বাংলাদেশ ঘুরে বেরিয়েছে আপনার মোটরসাইকেল, তাই না? আচ্ছা, আমরা একটু আমাদের দর্শকদের প্রথমে একটু জানিয়ে নিই। অনেকেই জানেন আপনার সম্পর্কে, অনেকেই হয়তো জানবেন না। তাদের উদ্দেশ্যে আমরা একটু জানিয়ে নিতে চাই কে আমাদের অনুষ্ঠানে আজকে আছে এবং কি তার পরিচয়। দর্শক, মনি তো বলেই দিয়েছে প্রথমে যে জুন সাদিকুল্লাহ একজন মোটরসাইক্লিস্ট এবং সমাজকর্মী, পাশাপাশি তিনি একজন শৌখিন আলোকচিত্রী। এখন পর্যন্ত বাংলাদেশের 57টি জেলা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। নিরাপদ সড়কের দাবিতে মাত্র 24 ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া মোটরসাইকেলে পাড়ি দেওয়ার দুঃসাহসিক এক অভিযান শেষ করেছেন জুন সাদিকুল্লাহ। মোটরসাইকেল কেবল ভ্রমণই নয়, সড়ক নিরাপত্তা, রাস্তায় চলাচলের নিয়ম কানুন, পরিবেশ বান্ধব যান ব্যবহার ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। জুন সাদিকুল্লাহ বিডি রাইডার্স ক্লাবের সদস্য। প্রথমত জানতে চাইবো, আমার মানে এক ধরনের কোয়ারি হচ্ছে, সেটা হচ্ছে যে নিরাপদ সড়কের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া 24 ঘন্টায় মোটরসাইকেলে, জি, গতি কি ছিল? আর এটা আলটিমেটলি সেই মেসেজটা দেয় কিনা? কারণ যে স্পিড আপনাকে চালাতে হবে বা যে দ্রুত গতিতে আপনাকে যেতে হবে, সেখানে আলটিমেটলি কি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি না, জিনিসটা যেটা হলো যে 24 ঘন্টা মানে কিন্তু 24 ঘন্টা, আর এখানে হলো 1000 কিলো। তো 24 ঘন্টা আপনি যদি 1000 কিলো যদি পাড়ি দিতে চান, আপনার গড় স্পিড কিন্তু 41-এর মতো হয়। আচ্ছা, আমাদের এখানে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে 40 হলো আমাদের স্পিড, এবং হাইওয়েতে আমাদের 60 আছে, 80 আছে। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে এই জিনিসটা ঠিক আছে, এটা কনফ্লিক্ট করে না। আর আরেকটা ব্যাপার সেটা হলো যে এটা কিন্তু 24 ঘন্টার আগেও দেওয়া যায়। আমরা 24 ঘন্টা নিয়েছি এই গড় স্পিডটা, এবং এটার জন্য এটা একটা ট্রাফিক রুলস বা ট্রাফিক আইন আমরা যে মানছি বা ওভাবে যাচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু এটা 24 ঘন্টা। এটা কিন্তু আরো আগে আমি যদি কিভাবে যেতাম বা যেতাম, এটার মধ্যে আমরা 3 জন গিয়েছিলাম, আমরা একসাথে, কি বলে, আমি, শুভ্র সেন আর রাব্বি রেজা। তো এভাবে আমরা গেছি আর কি। তার মানে পারফেক্টলি ইট ওয়াজ ওকে। হ্যাঁ, 40 সে তো খুবই কম, এবং হ্যাঁ 40 কিন্তু খুবই কম। আমাদের এখানে ম্যাক্সিমাম সাইনবোর্ডে কিন্তু আপনি দেখবেন সব 40। বাট আমাদের এখানে আমাদের একটা জিনিস আমাদের দেশে যেটা আমার কাছে মনে হয়, আমরা কিন্তু ট্রাফিক আইন ম্যাক্সিমাম সবাই জানি। তো মানে মানা হয় না আসলে ওইভাবে, যে হেলমেট আমরা সাথে ক্যারি করছি, বাইকের পিছনে রাখি, সামনে ঝুলে রাখি, মাথায় পড়ি না। কেন পড়ি না এটা আসলে বলা যায় না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে সবাই যেন হেলমেটটা অন্তত পক্ষে পরেন। হেলমেটটা কখনো কখনো আমার কাছে মনে হয় কি, যারা মোটর বাইক চালান তারা নিজেদের নিরাপত্তার চেয়ে যখন ট্রাফিক সার্জন দেখেন তখনই হেলমেট পরতে বেশি পছন্দ করেন। না, হেলমেট ওই যে আমি ব্যাপারটা উল্টো হওয়া উচিত ছিল। আপনাকে বললাম যে হেলমেটটা রাখে উনি, কিন্তু উনি মাথায় দেন না, হেলমেটটা কিন্তু সাথে থাকে। আচ্ছা, এই বিষয়গুলো সবই উঠে আসবে, কিন্তু আগে তো নিজের ঘরের গল্প। এই যে একটা পুরো রাস্তায় মোটর বাইক নিয়ে ঘুরে বেড়ানো, এটা কি কিন্তু এক ধরনের বলা যায় একদম দুর্বোধ্য একটা বিষয়, এবং সর্বোপরি আমরা বলবো যে পরিবার থেকে সাপোর্ট দেওয়ার কোনো কারণ দেখছি না, কারণ খুবই দুরন্ত একটা কথা এবং দুরন্ত একটা জীবন। শুরু করি যে ছেলেবেলায় কি এই মোটরসাইকেলটা কে তুলে দিয়েছিলেন হাতে প্রথমে? ছোটবেলায় আপনার যে জিনিসটা হয় সেটা হলো যে বড় ভাই বা আত্মীয় স্বজন এদের যেগুলো মোটরসাইকেল থাকতো, তো প্রথমে আমরা যখন ছোট ছিলাম, বন্ধু বান্ধব একসাথে ছিলাম, প্রথমে আমরা একটা কাজ করতাম যে কোনো চাবি দিয়ে কি ওটা খোলা যায় কিনা, এরকম একটা চেষ্টা। তো খোলা যায় না, তো ধরেন দুপুরবেলা বা ছুটির দিনে বড় ভাই, চাচা, মামা এরা যদি বাসায় থাকে, ওদের চাবিটা কোনো মতে একটু নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে জাস্ট ওটা একটু স্টার্ট দিয়ে একটু চালানো, এরকম। তখন কেউ তুলে দেয় নাই, আবার দেখলে আবার একটু সমস্যা হয়ে যেত, আপনার মাইর খাওয়ার ভয় ছিল আর কি, এরকম। তো খেতেও হয়েছে। তো ওটা নিয়ে জাস্ট বের হয়ে যাওয়া বা এরকম ওই কাজই করা হতো, বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এরকম করেই
নেওয়া হতো মোটরসাইকেল, নেওয়া হয়ে তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ঠিকমতো রেখে দিতে হতো। ঠিকমতো ঠিক জায়গায় রেখে দেওয়া। জি। এমনি কেন মনে হলো যে এই মোটরসাইকেলকে নিয়েই আপনি সামাজিক অনেক দায়িত্ব পালন করতে পারেন? আসলে একটা জিনিস আমি দেখেছি যে আমাদের এখানে মোটরসাইক্লিস্টদেরকে ভালো চোখে দেখা হয় না। অবভিয়াসলি কারণ আছে, ম্যাক্সিমাম সময় তারা Rough and রুলস tough। মানে না, রাফ অ্যান্ড টাফ বা ফুটপাতের উপর এইভাবে দিয়ে রাস্তা চালাচ্ছে। দিয়ে ফুটপাতের উপর দিয়ে চালাচ্ছে বা নিচ দিয়ে যাচ্ছে, ট্রাফিক আইন তো খুব কম মানছে, এরকম থাকে। তো এখানে আরেকটা জিনিস আমি বলি, আমাদের ঢাকাতে কিন্তু অনেকগুলো বাইকার গ্রুপ আছে। যেরকম আপনার বাইকার গ্রুপের মধ্যে একটা বাইকার গ্রুপ আছে যে আপনার বিডি মোটরসাইক্লিস্ট। তো বিডি মোটরসাইক্লিস্ট তারা আপনার যে সোশ্যাল ওয়ার্ক করে, তারা এখনো মিডিয়াতে ওইভাবে আমি দেখি নাই, কিন্তু তারা প্রতি বছর আপনার শীতকালে উত্তরাঞ্চলে যায় এবং ওখানে আপনার তারা শীতবস্ত্র বিতরণ করে এবং এই করে। রিয়াজ ভাই আছে, সাগর ভাই আছে, মানে তাদের আপনার মোটোই হলো যে কি বলে আপনার মানুষকে হেল্প করা বা এই করা, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আরেকটা জিনিস আমি দেখি যে আপনার বিডি রাইডার্স ক্লাব, যেটা আমি যেটাকে বিলংস করছি আর কি, তো সেটাতে দেখছি যে তারা আপনার ট্যুর অ্যারেঞ্জ করছে। ট্যুর অ্যারেঞ্জ করছে বলতে আপনার ধরেন আমরা যে কোনো ট্যুরে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমরা ট্রাফিক আইন মেনে খুব ভালোভাবে যাচ্ছি এবং আমাদের মধ্যে কোনো রেস নাই। আমাদের যখন আমরা কোনো ট্যুরে যাই তখন কিন্তু ফার্স্টে আমাদেরকে নাম্বার দেওয়া হয় 1 2 3 4 5 6। তো এটার মানেটা হলো যে আপনি কোনো সময় 3 নাম্বার হয়ে 2 নাম্বারকে ক্রস করতে পারবেন না, আপনাকে জাস্ট তার পেছনেই থাকতে হবে। সো আপনার ফার্স্টে যে থাকবে সে একজন স্কিল ড্রাইভার বা সেই রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে। আমরা লাস্ট শ্রীমঙ্গলে গিয়েছিলাম, সামনে আমাদের বান্দরবনে নীলগিরিতে একটা প্রোগ্রাম আছে ঈদের সময়। তো এরকম প্রতি বছরে কিছু না কিছু সময় এরকম হয়। তো ওই রুলস গুলো বা এভাবে মেনটেন করে চললে আল্লাহর রহমতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। আর বাইকটা আমরা ইউজ করি আসলে, আপনি একটা জিনিস দেখেন যে ঢাকায় কিন্তু ম্যাক্সিমাম সময় গাড়ি বা এরকম গাড়ি অনেক বেশি। বাইক যদি আপনার ইউজ করা হয় রাস্তায় জ্যামের পরিমাণও কিন্তু অনেক কমে যায়, আর ঠিক সময়ে সঠিক জায়গায় সব সময় আপনি যেতে পারেন। তারপরে আমাদের বাইকার কমিউনিটি আরেকজন আছেন যিনি শুভ্র সেন, ও আমাদের দেশে বাংলাদেশের ফার্স্ট মোটরসাইকেলের ব্লগ তৈরি করে সে। তো এই ব্লগে আপনার বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু লেখালেখি করে, যেরকম ধরেন আপনি একটা বাইক বা মোটরসাইকেল চালাচ্ছেন, তো আবার একটা নতুন একটা কিনতে চাচ্ছেন, তো কিনতে যাওয়ার জন্য আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনি বন্ধু বান্ধবের সাথে আলাপ করছেন বা আরেকজনের সাথে আলাপ করছেন যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কি হবে না হবে। বাট আপনি এই ব্লগে যদি যান, এই ব্লগ যদি ভিজিট করেন, আপনি যারা এই বাইক ইউজ করছে বা যারা বা কি বাইক আসছে, নতুন বাইক কি আসছে, কি রকম দাম হতে পারে, কি অবস্থা না অবস্থা, এই সব জিনিসগুলো আপনি এই ব্লগ থেকে পাবেন। চমৎকার। আমরা সঠিক সময় আসলে সঠিক জায়গায় যেতে চাই, সঠিক বিরতিতে সঠিক যেতে হবে, জিনিসটাই চিনতে চাই। সঠিক জিনিসটাই আসলে চিনতে চাই এবং সঠিকভাবে নিয়ম কানুনও মানতে চাই বাইক ব্যবহারের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে সঠিক হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে থ্যাংক আসছি। ইউ। দর্শক, ছোট্ট একটা বিরতি, একটু পর আবারও ফিরছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাঙা সকালের আড্ডা চলছে, আড্ডায় অতিথি হয়ে রয়েছেন জুন সাদিকুল্লাহ। আমরা আবারও তার কাছে চলে যাচ্ছি, চমৎকার গল্প শুনছিলাম তার কাছ থেকে। আমি একটা অন্যরকম প্রশ্ন করতে চাই, আপনার নাম জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারতো, জুন কেন? অ্যাকচুয়ালি 26 জুন আমার ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি। এই অন্য ভাই বোন কারণেই রয়েছে? আমার, হ্যাঁ, অন্য ভাই বোন আছে, তাদের নামে ভাবে রাখা হয়নি, শুধু আমারটাই প্রথমে ভাবে রাখা হয়েছে আর কি, জুন মাসের নাম হিসেবে। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? আমার জন্ম দিনাজপুরে। দিনাজপুরে। এখন বাবা মা থাকেন বাবা মা দিনাজপুরে থাকেন, আচ্ছা। আব্বু রিটায়ার করছেন, দিনাজপুরে আছেন। ওখানে উনি ডাক্তার, তো রিটায়ার করার পরে ওখানে আমাদের ক্লিনিক আছে, হসপিটাল টাইপের, তো ওখানে উনি দেখাশোনা করছেন আর কি। তো বাবার ডাক্তারি রেখে যখন আপনি মোটরসাইকেল নিয়ে এরকম করে জীবন শুরু করলেন, হ্যাঁ। এটাতে সবার কি মতামত ছিল? আপনাকে পারমিশন দিয়েছিলেন? আসলে প্রথম যে অবস্থায় সেটা হলো যে ওভাবে কিন্তু পারমিশন পাওয়া যায়নি। তো প্রথম অবস্থায় আমি একটা মোটরসাইকেল নিই আর কি, ছোটখাটো 100 সিসির মোটরসাইকেল। কত সালে এটা? এটা আমি নিয়েছি 2008 তো 2006 এর দিকে। আচ্ছা। তো নেওয়ার পরে 2006-এ তো নেওয়ার পরে আমি ওই মোটরসাইকেল চালাই। তো প্রথম অবস্থায় কিন্তু তেমন সাপোর্ট বা ওভাবে ওরকম পাচ্ছি না। আস্তে আস্তে দেখে যে কি অবস্থা হয় না অবস্থা হয়, তারপরে দেখে যে না আসলে হয় না, মানে কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় নাই বা কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট বা এই টাইপের কোনো কিছু হচ্ছে না। সো আস্তে আস্তে এই জিনিসটা হয়ে গেল। পরে আমার মাও আমার সাথে উঠেছে, আমার বাবাও আমার সাথে মোটরসাইকেলে উঠেছে আর কি, ঠিক আছে। তো এরকম
না এমনিতেই বাইক নিয়ে একটা ধারণা সবার মনে আছে, কারণ বাইকের অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক হয়, হ্যাঁ, এবং বাইকের অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কিছু একটা ক্ষতি হয়ে যাবে, আর কখনো ভালো হবে না। আসলে হয় কি যে আপনি কি বলে আপনি যদি রুলস মেনে চালান আর আপনার বাইকটা যদি ভালো কন্ডিশনে থাকে, আর এখন যে জিনিসটা আমি দেখছি ইদানিং যে বাইকগুলো আছে এদের ব্রেকিং সিস্টেম বা আপনার এক্সিলারেশন সিস্টেম এই জিনিসগুলো কিন্তু আপনার এখন আপনার খুবই ভালো। সো আপনি ধরেন 50, 60, 70 যদি আপনি যেতে থাকেন আপনি কিন্তু ইমিডিয়েট ব্রেক করতে পারবেন। এই জিনিসটা ভালো, মানে টেকনোলজির সাথে সাথে তারা বাইকের দিকেও আসছে। আগে আপনার হাইড্রোলিক ব্রেক ছিল না, যে আপনি যখন দরকার ওই সময় ব্রেক করলে আপনার বাইকটা থামতো না। সো কি হতো, আপনি সামনের গাড়িকে লাগাই দিতে পারতেন, বা যে সময় আপনার থামা দরকার ছিল ওই সময় থামতে পারতেন না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যে টেকনোলজি ইউজ করা হচ্ছে এটাতে আপনি খুব সহজেই স্পিড উঠাতেও পারছেন, আবার স্পিড আপনার কমাতেও পারছেন। সো এখন আমি বলবো যে আপনার কি বলে অ্যাক্সিডেন্টের ইটা অনেকখানি কমে গেছে। আর অবশ্য একটা জিনিস ঠিক যে হাইওয়েতে আপনার বাইকের প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এটা আমি দেখি। এটা আমার কাছে যেটা মনে হয়, বড় যেই বাস বা বড় যেই গাড়িগুলো যায় এরা আসলে হাইওয়েতে আপনারা নিজেরাই দেখেছেন, মানে ওরা সাইকেল বা অন্য ওই সাইড ওরা দেখে না। ওরা মনে করে ও ব্রেক করে হয় বামে চলে যাক বা ওই পাশে দাঁড়ায় থাকুক, আমি যাওয়ার আমি যাব, বা রাস্তাটা তো আমার, ওরা কেন মানে এরকম একটা অবস্থা যে আপনাকে হাইওয়েতে যাওয়ার সময় স্যাক্রিফাইস মোডে যেতে হবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এবং দেখি যে মূল রাস্তাটা থেকে নেমে ওই ভাঙাচোরা ইটের রাস্তাতে উঠে যেতে হয়, হ্যাঁ, ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে। আমরা যখন আপনার টেকনাফ থেকে তেতুলিয়া গেলাম, রাইডটা করলাম, ওই সময় আমাদের তো হাইওয়ে দিয়ে যেতে হলো। তো রাতের বেলা তারা হাই বিম ইউজ করে, ঠিক আছে, আপার ডিপার যে জিনিসটা তারা এখন ইচ্ছা করে মেনটেন করে না এটা আমরা ঠিক বুঝতে পারি না। তারা দেখছি যে আমাকে তারা দেখছে, দেখার পর আমার পাশে জায়গা আছে কিনা তারাও জানে না আর কি, কিন্তু তারা ওভাবেই আসছে, আমরা ওদেরকে দেখে জাস্ট বামে সাইড হয়ে যাচ্ছি। তো আল্লাহর রহমতে এই সাইডে আমাদের উত্তরাঞ্চলের রাস্তা কিন্তু অন্যান্য দিকের থেকে একটু ভালো, একটু ওয়াইড আর কি, আর রাস্তায় গাড়ি ঘোড়াও অনেকখানি কম। সো আমরা কয়েকবার ওরকম পজিশনে পড়েছি যে আসছে, তারপরে এরকম আসছে, তো আমরা এভাবে জাস্ট সাইডেই চলে গেছি, কারণ এরকম রিস্ক নিয়ে তো লাভ নেই আর কি, এরকম। আচ্ছা, আমি একটু না আবার স্মৃতিতে ফিরে যেতে চাই। সেটা হলো যে দিনাজপুর কিন্তু অনেক শীত পড়ে। হ্যাঁ, দিনাজপুরে প্রচন্ড শীত পড়ে। এমনি সকালে ওঠা তো ভীষণ মুশকিল। হ্যাঁ, খুবই মুশকিল। মা মনে হয় ছেলেবেলায় ঘুম থেকে কোচিং এ যাওয়ার জন্য খুব প্রেসার করতেন, কোনো একটা লোভ দেখাতেন নাকি? এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে দিনাজপুরে আমি সেন্ট জোসেফ স্কুলে পড়তাম ছোটবেলায়। ওখানে সেন্ট জোসেফ থেকে তো ওখানে সবচেয়ে ভালো স্কুল হলো দিনাজপুর জেলা স্কুল। তো দিনাজপুর জেলা স্কুলে ভর্তি হতে হবে, তো আমাকে বলা হয়েছে যে তুমি যদি জেলা স্কুলে ভর্তি হতে পারো তোমাকে একটা বাইসাইকেল কিনে দেবো। আমি তো খুব খুশি যে এরকম বাইসাইকেল কিনে দেবে, ভালো। তো এখন ভোরবেলা আমাকে কোচিং এর জন্য যেতে হতো। তো কোচিং এর জন্য যেটা আমি যেতাম সেটা আমাকে ভোর 5টার সময় উঠতে হতো। 5টার সময় উঠে 6টা থেকে মনে হয় কোচিং ছিল। তো ওই স্যারের বাসায় যাওয়ার সময় আমাকে রিকশায় করে যখন নিয়ে যেত, আমি তো কুয়াশার জন্য আশেপাশে কিছুই দেখতে পেতাম না। তো আমি ওই আম্মুর সাথে যেতাম, আম্মু ওখানে থাকতো, ওখানে কোচিং করে আবার আসতাম। তো তারপরে জেলা স্কুলে ভর্তি হই। জেলা স্কুলে আপনার ভর্তি হই ক্লাস 3-তে। ক্লাস 3-তে ভর্তি হওয়ার সময় আমাকে তো আমি রেজাল্ট আনতে গেছে, আমার চাচু গেছিলো রেজাল্ট আনতে, যাওয়ার পরে দেখা গেল যে আমি 8 হয়েছি। আমি তো খুব খুশি যে সাইকেল পাচ্ছি, কিন্তু তখন ওই সময় তো ক্লাস 3 আসলে কিন্তু অনেক ছোট। আর কি বলে বলছিল যে সাইকেল দিবে, পরে অবশ্যই সাইকেল 2 বছর পরে, মানে আপনার ওই ক্লাস 5-এ যে আমি পাইছি, ক্লাস 3-তে কিন্তু পাই নাই। ক্লাস 5-এ যে পাইছি, ওই ক্লাস 3-তে দেওয়া হয়নি। আসলে আমিও দেখছি যে ওই টাইমে যে আসলে আমি অনেক কি বলে আপনার ওই সময় শর্ট ছিলাম বা ছিলাম, ওই সময় সাইকেল দিলে যেটা হতো যে ছোট একটা সাইকেল পেতাম। তো ক্লাস 5-এ সাইকেলটা দেওয়ার জন্য একটা উপকারী হয়েছে, একটু বড় সাইকেল পেয়েছে, মানে একটু হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইকেল, এমন সাইকেল একটা দিয়েছিল, ভালোই। খুবই ভালো হলো। আমি একটু বাইকের প্রসঙ্গে আসছি, সাইকেলেরটা শুনে আমার আসলে আমার নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমার একটা ফুটবল দেওয়ার কথা ছিল, সেটার জন্য আমাকে 3টা ক্লাস পার হতে হয়েছে। যাই হোক, আপনার তো বড়ই ছিল গিফটটা, আমার তো সামান্য একটা ফুটবল। সেটা হচ্ছে যে বাইকের যারা চালান, আমরা হেলমেটের কথা বলছি, বারবারই মেসেজটা দিচ্ছি। আরেকটা জায়গায় আমাদের বলার সুযোগ আছে কিনা, যখন আমরা দেখি যে বাইক একজন চালাচ্ছেন, তিনি তো জানেনই যে হেলমেট না পরলে তার একটা ক্ষতি হবে, তারপরেও তিনি জোরে চালাচ্ছেন, রিস্কি মুডে চালাচ্ছেন, এবং ওঠার পর দেখা যায় অনেক ক্রেজি হয়ে যায় সাদা ফাঁকা রাস্তাগুলোতে। এখানে তো মেন্টালিটিকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় আপনারা কেন মেসেজটা দিচ্ছেন না? মেসেজটা হলো কি, আমরা সবাইকে কিন্তু মেসেজটা দিই, ওই যে একটা কথা বললাম যে আমরা সবাই কিন্তু ট্রাফিক আইন জানি,
বা ট্রাফিক আইন সবাই জানার পরেও সেভাবে আমরা মেনটেন করি না। এটা আসলে এটা যার যার ব্যাপার, তাদেরকে মোটিভেট করা হয়, তাদেরকে বলা হয় যে এরকম ইউজ করো বা এই করো। আমরা যে অ্যান্টি অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম করলাম ওই সময় কিন্তু আমরা কিছু আপনার তাদেরকে লিফলেট কিছু দিয়েছি ট্রাফিক আইন সম্বন্ধে, তারপরে আমরা কিছু হেলমেটে স্টিকার দিয়েছি, এটা আপনার বাইক বিডি থেকে বা কি বলে ওরা বের করে। তো বাইক বিডিতে যেটা হয়, এই হেলমেটটা আমরা বাইকের পেছনে লাগিয়ে দিয়েছি, এটা আপনার রিফ্লেক্ট করে, অ্যাকচুয়ালি এটা রিফ্লেক্ট করে যদি আপনার আলো পড়ে। সো আপনার অনেক সময় হয় কি অনেকে ব্যাকলাইট কাজ করে না মোটরসাইকেলের পেছনে, তো পেছন থেকে যদি কোনো আলো পড়ে সো এটা রিফ্লেক্ট করলে হয়ে যায় আর কি। আচ্ছা, এটা আপনাদের জন্য, আপনাদের কি বলে গণমাধ্যম কর্মী কিন্তু এখন প্রচুর সবাই কিন্তু সবাই প্রায় বাইক ইউজ করে এবং খুব তাড়াতাড়ি কোনো জায়গায় যাওয়ার জন্য, মানে এটা হচ্ছে যে আমি নিজে ইউজ করছি, তুমি ইউজ করো মেসেজটা দেওয়ার জন্য। ওকে, আমরা এই প্রসঙ্গে আমরা আবার আসবো, আমরা একটু মাছরাঙা সংবাদটা জেনে আসি। মুন্নি, আমরা একটু মাছরাঙা সংবাদ যেতে চাই। দর্শক নিউজ স্টুডিওতে যাই, মাছরাঙা সংবাদ নিতে অপেক্ষা করছে আমাদের জন্য রাশেদ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন মোটর সাইক্লিস্ট এবং একাধারে একজন সমাজকর্মীও জুন সাদিকুল্লাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আচ্ছা, মোটর বাইক কিন্তু অনেক ইয়াংদের কাছে একটা অনেক স্বপ্নের ব্যাপার যে আমার একটা মোটর বাইক থাকবে, এবং আমি সো মোটর বাইকের প্রাইস না একটু জানতে চাই যে বাংলাদেশে যে মোটর বাইকের যে প্রাইস সেটা কি স্যাটিসফ্যাক্টরি কিনা? অ্যাকচুয়ালি আমাদের এখানে মোটর বাইকগুলো যেগুলো আসে সবগুলো ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম আপনার ইম্পোর্টেড বাইক অ্যাকচুয়ালি। বাট এখানে একটা জিনিস হয় কি যে আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত মোটর বাইকটাকে বিলাসদ্রব্য হিসেবে দেখা হয়। তো 200% ট্যাক্স এটার মধ্যে দেওয়া হয়। এরপরে আপনার রেজিস্ট্রেশনের কাগজপত্র বা এটা করতেও কিন্তু আমাদের 20,000 টাকার মতো লাগে। সো একটা বাইক আপনার ইন্ডিয়াতে 45,000 রুপি আর 55,000 রুপি, সেই বাইক আমাদের এখানে বিক্রি করা হয় 2,40,000 টাকা দিয়ে। আপনি চিন্তা করে দেখেন, এরকম আপনার আর কোনো ব্যাংক বা কেউ কিন্তু আপনার কার লোন দিয়ে যায়, কিন্তু বাইক লোন আমি এখনো পর্যন্ত পাইনি আর কি। তো এখানে যে জিনিসটা হয় যে আমাদেরকে আপনার নিরুৎসাহিত করা হয় বাইকের প্রতি আর কি। যে আর আরেকটা জিনিস হলো কি যে বাইক যেহেতু একটা শখের, আমাকে নিতেই হবে এরকম, আমি এখন আমার বাবা মাকে প্রেশার দিয়ে হোক বা যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করে আমি ওই বাইকের পেছনে যাই। সো বাইকের মধ্যে এই আপনার 200% ট্যাক্স যেটা, এটা যদি একটু কমানো যায় সো আমাদের জন্য উপকার হতো। আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হলো রেজিস্ট্রেশনের যেই টাকা, রেজিস্ট্রেশনের টাকা আপনার আমরা কিন্তু আপনার ধরেন 20,000 টাকা লাগে, এই টাকাটা আমরা কিন্তু আপনার ধরেন প্রতি বছর বা প্রতি মাসে যদি কিস্তি হিসাবে দেওয়া যায়, কারণ এটা তো সরকারকেই দিতে হচ্ছে, তো আমাদের এইভাবে দিলেও কিন্তু আমাদের সুবিধা হতো। এখানে আপনার একটা জিনিস হতো যে অন্য বাইকারদের ইনফ্লুয়েন্স করা হচ্ছে মানে বাইক নেওয়ার জন্য, বা তারাও এগ্রি করতে একটা বাইক নিতে, মানে একসাথে আসলে যে কোনো একটা ভালো বাইক নিতে গেলে আপনার 2 লাখের উপরে চলেই যায়। তো এত টাকা দিয়ে আসলে বাইক কেনাটা বা কেনাটা পরিবার থেকেও তো একটা বাধার মতো থাকে, আবার নিজেকেও কষ্ট করে নিতে হয়। আর আপনি কোনো জায়গায় বা কোনোভাবে বা কোনো মানে আপনি ইউজ করতে চান, যে কোনো জায়গায় যদি আপনি যেতে চান, একটু তাড়াতাড়ি যেতে চাই বা একটু করতে চাই, অফিস থেকে একটু আর্লি বাসায় যাই, ফ্যামিলিকে সময় দেই, সো এই কারণেই আমরা তো বাইক ইউজ করি। আর এই কারণেই যদি এত % ট্যাক্সটা দেওয়া হয়, এটা যদি একটু কমানোর চেষ্টা করা হয় তাহলে আসলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, এবং সবার ভালোটাই আসলে সবার ভালো। আচ্ছা, এবার আমরা আরেকটি বিষয়ে চলে আসতে চাই, সেটি হলো যে মোটরসাইকেল এই যে শৌখিনতার জায়গা থেকে বলছিলাম বারবার যে সমাজকর্মী হিসেবে আপনি পরবর্তীতে একে ব্যবহার করছেন, এমনি শুরু করেছিলেন কবে? আমাদের যে জিনিসটা আসলে এটা হয় কি যে আমরা বাইক চালাতাম বা আমি নিজে বাইক যখন চালাতাম, তো আমি বিভিন্ন কমিউনিটির সাথে দেখছি, মানে এখন তো ফেসবুক হওয়ার পরে সবার সাথে পরিচয় হয়। হঠাৎ একদিন দেখলাম কি বিডি রাইডার্স ক্লাব নামে একটা সংগঠন আছে, তো তারা একটা ট্যুর অ্যারেঞ্জ করছে শ্রীমঙ্গলে। আমি নিজে আমার ওয়াইফকে নিয়ে কি বলে দিনাজপুর গেছি, রাজশাহী গেছি, কি বলে চিটাং, বান্দরবন, নীলগিরি পর্যন্ত গেছি, কক্সবাজারে গেছি বাইকে করেই। সো কি বলে এরকম আমার ইচ্ছা হলো যে না, ওদের সাথে আমি তাহলে একটু যাই, দেখি কে যাচ্ছে। তো তারপরে দেখলাম যে বিএসসির রাসেল ভাই, তারপর সৈকত ভাই, এদের সাথে আমার পরিচয় হলো। ওরা বললো যে এরকম, তো আমি ফ্যামিলি নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে প্রথমবার যাচ্ছি হলো আমরা শ্রীমঙ্গল, তো খুব কাছে শ্রীমঙ্গলে আপনার টি রিসোর্ট আছে, ওখানে তো খুব সুন্দর জায়গা, আমি ওখানে আগেও গেছি। তো এই জন্য আমি তাদের সাথে রাজি হলাম, গেলাম, রওনা দিলাম, এবং আমি দেখলাম হ্যাঁ আসলেই তারা খুবই ভালো এবং ওয়েল ম্যানার্ড। মানে আসলে বাইকার কমিউনিটির মধ্যে আমি বলবো যে আসলেই তারা অনেক ভালো এবং এই ট্যুরটাকে প্রাধান্য দেয়, কারণ একসাথে সবাই মিলে এক জায়গায় যাওয়ার একরকম মজা, আর একা একা এক জায়গায় যাওয়া মজা। তো ওখানে গেলাম, আমরা লাওয়াছড়ায় ঘুরলাম, বাই করলাম, একদিন আমরা স্টে করলাম ওখানে, তারপরের দিন আবার আমরা চলে আসলাম। ওখানে যাওয়ার পরে আমার সাথে এই রাব্বি ভাই,
শুভ্র ভাই, এদের সাথে পরিচয় হয়। ওখানে রোহিত ভাই ছিল, রোহিত ভাই পরিচয় হয়। তো এখানে একটা জিনিস হলো যে কি বলে আমাদের দুজন ছিল, কি বলে রোহিত ভাই এবং মাসুম ভাই, এরা 2010-এ একটা প্রোগ্রাম করে, যে চিন্তা করে যে তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা রাইড দেবে আর কি। আচ্ছা। তো এটা হওয়ার পরে ওরা 2010-এ এটা প্ল্যান করলো, প্ল্যান করার পরে তারা এটা আবার এদিকে আবার শুভ্র ভাই আছে, তার সাথেও শেয়ার করে এরকম। তো শেয়ার করার পরে ওরা একটা চিন্তা করছিল যে একটা প্লেজার ট্যুর দিবে, যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এরকম। তো পরে আমরা আবার, আমাদের সাথে সৈকত ছিল, ও যেতে পারে নাই বিকজ অফ ওর কি বলে এক্সাম ছিল, স্টুডেন্ট। আর আপনার রোহিত ভাই, মাসুম ভাই, ওরাও আমাদের সাথে যেতে পারে নাই অ্যাজ বিকজ তাদের সময় হয় নাই। তো এই জন্য আমাদের পরে আসলে আমরা ওই 30 তারিখে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা চলে যাই। তো ওখানে যাওয়ার পরে সবার সাথে পরিচয় হওয়ার পরে দেখলাম যে না, আমাদের ঢাকা শহরে বিভিন্ন কি বলে আপনার বিভিন্ন বাইকার গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, তারা স্টান্ট করে। এবং যেগুলো স্টান্ট তারা করছে, তারা ওয়ার্ল্ড ক্লাস স্টান্ট করছে। স্টান্ট করার রিস্কি, তারা কিন্তু সবসময় দেখছে আমি যে হেলমেট ইউজ করে, সেফটি গার্ড ইউজ করে, প্র্যাকটিস করে, মানে তারা প্রফেশন হিসাবে স্টান্টটাকে নিয়েছে। এখন দেখছি আমি আমাদের বাংলা কিছু মুভিতে আপনার স্টান্ট ইউজ করছে। তো আগে তো আপনার স্টান্টম্যানদেরকে বাইরে থেকে নিয়ে আসতে হতো, ওয়ারেস এই জিনিসটা ওরা বাংলাদেশেই করতে পারে বা বাংলাদেশেই পাচ্ছে, তারাও করছে, মানুষ খুব ভালো লাগছে বা মজা পাচ্ছে। মাঝে মাঝে আপনি দেখবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উল্টা পাশে ওই কি বলে আপনার ক্যান্টনমেন্টে ঢোকার আগে ওই হাউডি বলে ওই জায়গাটাকে, ওখানে সবাই আড্ডা দেয়, ওখানে তারা আপনাদের ওই স্টান্টগুলো দেখায়, সবাই আসে, এরকম হয়। তারপরে আপনার ওই যে মোটরসাইক্লিস্টের যে কথাটা বললাম, তারা এইভাবে যে সোশ্যাল ওয়ার্ক করতেছে, এটা খুবই ভালো। আমার কাছে এটা আসলেই ভালো লাগছে। একটা ভালো ভালো লাগে কমিউনিটি করে সেটাই। উঠছে। আমরা কিছুদিন আগে কিন্তু পেয়েছিলাম যে সাইকেল চালাচ্ছে, বাইসাইকেলের একটা বিশাল কমিউনিটি কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি, বাইসাইকেলের which একটা is বিশাল truly good. community আছে। হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন যে আমাদের ধরেন এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছি, যে এই যে লম্বা সময়টা পাড়ি দিচ্ছি, বাইসাইকেল ইটস রিয়েলি টাফ, কিন্তু মোটর বাইকে বোধহয় একটু সোজা। তারপরও শরীরের স্ট্যামিনা অনেক বড় একটা হ্যাঁ, আমাদের আসলে জার্নিটা শুরু হয়েছিল কিন্তু 26 তারিখ থেকে। 26 তারিখ আমরা ঢাকা থেকে আপনার বান্দরবনের উদ্দেশ্যে চলে যাই। বান্দরবনে যাওয়ার পরে আমরা বান্দরবনে একটা ক্যাম্পেইন করি, বান্দরবনে যারা বাইকার আছে। আর একটা জিনিস হলো কি, ঢাকায় কিন্তু পুলিশের ভয়ে কিন্তু সবাই হেলমেট টেলমেট ব্যবহার করে, বাট আউটসাইড অফ ঢাকা সবাই কিন্তু হেলমেট ওভাবে ব্যবহারও করতে চায় না, ওভাবে করতে চায় না। তো ওখানে যাওয়ার পরে আমরা বান্দরবনে একটা ক্যাম্পেইন করি। বান্দরবনে ক্যাম্পেইন করার পরে পরের দিন আমরা ওখান থেকে আবার কক্সবাজার যাই, কক্সবাজারে আমরা একটা ক্যাম্পেইন করি। তারপরের দিন আমরা টেকনাফে যাই, টেকনাফে আমরা ক্যাম্পেইন করি। টেকনাফে একজন আছেন রনি, উনি আমাদেরকে অনেক হেল্প করেছিলেন অ্যাকচুয়ালি। ওখানকার যে বাইকার কমিউনিটি আছে তাদেরকে অ্যারেঞ্জ করেছিলেন, তাদের সাথে আমরা কথা বললাম, বা ওখানে লোকাল প্রশাসনে যারা আছেন তাদেরকেও বলেছেন, তাদের সাথে আমরা কথা বললাম। জাস্ট আমরা আমাদের জিনিসটা তাদের কাছে তুলে ধরলাম, প্রতিটি মানুষের কাছে আপনাদের হ্যাঁ, খবরগুলো সবার কাছে পৌঁছে এই দেওয়ার জিনিসটা, চেষ্টা। জি। আচ্ছা, আমি একটু একটা বড় বড় প্রসঙ্গে যেতে চাই, যেটা আমাদের সার্বিকভাবে সকলেরই হয়তো প্রশ্ন। সেটি হলো যে নিরাপদ সড়ক চাই, ভেপু বাজান, নিরাপদ দূরত্ব মেনে চলুন, দূরত্ব মেনে চলুন, অনেক কিছু আসলে এই ধরনের অনেক কিছু আপনার রুলস আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই নিরাপদ সড়ক চাই এই আন্দোলন নিয়ে গত বহু বছর ধরে আমাদের চিত্রনায়ক ইলিয়াস আমি কাঞ্চন দেখছি, কিন্তু হ্যাঁ। সে কাজ করে যাচ্ছেন। আদৌতে আমাদের তিনিও এসেছিলেন, জানতে চেয়েছিলাম যে কোনো কাজ হচ্ছে কিনা। আসলে হচ্ছে না, কিছুই হচ্ছে না, কারোর মধ্যে কোনো সচেতনতা আসছে না। আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে এই যে মোটরসাইক্লিস্ট আপনারা যারা রয়েছেন, আপনারা হয়তো টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছেন সবাইকে হেলমেট পরানোর জন্য, সড়কের জন্য, নিরাপদ সড়কের জন্য, যানবাহনের গতি কমানোর জন্য, আসলে এই মেসেজগুলো কোনো কাজে দিচ্ছে? কাউকে কি কানে পর্যন্ত যাচ্ছে? কোনো কাজ হয়েছে? কোনো কোনো উদাহরণ কি আছে আপনার কাছে? হ্যাঁ, আমি দিতে পারবো। বলেন অ্যাজ তো। বিকজ অফ আপনি যদি কি বলে আমাদের গ্রুপে যান বা ফেসবুকেও যদি দেখেন, তখনও দেখতে পারবেন আমরা যখন কোনো জায়গায় যাচ্ছি বা কোনো ট্যুরে যাচ্ছি বা আমরা একসাথে মিট করছি বা আড্ডা দিচ্ছি, আমরা কিন্তু অলওয়েজ হেলমেটটা ইউজ করছি, সেফটি গার্ড আমরা ইউজ করছি। তো এটা হয় কি যে আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু আমি বোঝাবো, এবং তাদেরকে ওটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের বা আমার। আমরা একসাথে ওটা যদি মেনটেন করি, মানে সবাইকে আপনি ধরেন আমার পাশে আছেন, আমি আপনাকে ফোর্স করবো এটা করার জন্য, সো আপনি আবার ফোর্স করবেন ওনাকে এটা করার জন্য। সো এইভাবে যদি করা হয় জি। তাহলে কিন্তু হয়। যেরকম যে ধরেন আমি আর আমার এক বন্ধু আসছে, ও যাচ্ছি দুজন মিলে, বলে যে কি বলে চলো যাই আমরা একসাথে। তো দেখলাম ও হেলমেট আনে না, আমি বলছি দোস্ত তোমার সাথে আমি যাবো না। কেন? বলছে তুমি তো হেলমেট ব্যবহার করছো না। এরকম ভাবে জিনিসটা আসলে করা উচিত। মানে আপনি সামনে যখনই দেখছেন যে সে করছে না বা মানছে না, দোস্ত তুমি এত প্লিজ এত জোরে যেও না, একটু আস্তে যাও।
বা এরকম মানে আপনি যতক্ষণ তার সাথে থাকবেন বা এইভাবে থাকবেন, আপনাকে সচেতন করার দায়িত্বটা নিতে হবে। অনেকেই আছে মানবেন না। অবশ্যই। এবং তার সাথে আরো অনেকগুলো বিষয় কিন্তু জুড়ে দেয়া যায়, যেগুলো হয়তো আমাদের মাথায় ঘোরে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোনো কিছু করণীয় নেই। আমরা সেগুলো নিয়েও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক সাথেই থাকুন, এক্ষুনি ফিরছি। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সঙ্গে রয়েছেন মোটরসাইক্লিস্ট এবং সমাজকর্মী জুন সাদিকুল্লাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমরা আড্ডা দিতে দিতে আসলে শেষের দিকে চলে এসেছি। হেলমেট তো অবশ্যই জরুরি মোটরসাইকেলের জন্য, কিন্তু হেলমেটের পাশাপাশি আরও যেসব জরুরি জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলুন। বিশেষ করে হাতের জন্য, পায়ের জন্য যে অ্যাংলেটগুলো ব্যবহার করা হয় সেগুলো জরুরি কিনা? ব্যবহার করা হয়, হ্যাঁ, এই গার্ডগুলো অবশ্যই ব্যবহার করা উচিত। কারণ হলো যে কোনো সময়, অনেক সময় হয় কি রাস্তা পিচ্ছিল থাকে বা এই থাকে, আর আরেকটা জিনিস হয় কি অ্যাক্সিডেন্ট কোনো সময় নিজের দোষে হয় না, আরেকজনকেও লাগে। তো আপনি ধরেন একটা স্পিড ব্রেকার দেখলেন, আপনি ব্রেক করলেন, হয়তো বা আপনার পিছনের গাড়িটা কিন্তু ব্রেক করে নাই, সে কি করবে, সে এসে কিন্তু আপনাকে মেরে দিবে, আপনি কিন্তু পড়ে যাবেন। সো আপনি যদি একটু সেফ থাকেন বা করেন তাহলে তো কোনো সমস্যা নেই, থাকলে তো এমন কোনো সমস্যা হবে না। এই কারণে বলছি যে সেফটি গার্ডও অবশ্যই ইউজ করা উচিত। এক ধরনের হিরোইজম কাজ করে অনেক সময়, দেখা যাবে পিছনে গার্লফ্রেন্ড বসে আছে বা খুব কাছে কেউ একজন বসে আছে, অথবা কলেজে সে যাচ্ছে, মেয়েদের কাছে একটা অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তার বাইকটাও দেখতে অনেক রংচঙা এবং সে খুব স্পিডে চালায়, বন্ধুদের মধ্যে জানিস ও অনেক ভালো স্পিডে চালায়। এই যে হিরোইজমটা বা এটাকে স্মার্টনেস হিসেবে যে প্রেজেন্ট করা বন্ধুদের কাছে, আসলে এটা এক ধরনের আপনার ওই যে সিগারেট খাওয়া যেরকম একটা স্মার্টনেসের কথা বলে মানুষজন, ওটাও যেরকম একটা মানে ভুল কথা, এই জোরে চালায় যাওয়াটাও ভুল কথা। একটা হলো যে আপনার ওই কচ্ছপ আর খরগোশের একটা গল্প আছে না, যে আপনার এরকম অবস্থায় ওই এখন আপনার মানুষজন অনেক সচেতন, মানুষজন জানে যে মানে বাইক যে চালায় বা সুন্দরভাবে চালায় সেটাই আসলে স্মার্টনেসের পরিচয়। আপনার ইটাই স্মার্টনেসের পরিচয় না যে আমি খুব জোরে চলে গেলাম, কারণ জোরে সবাই চালাতে পারে না তা কিন্তু না। স্মার্ট ভাবে যাওয়াটা বা নিয়ম মেনে যাওয়াটাই এখন স্মার্টনেসের পরিচয়। আর একটা মেয়ে যেহেতু যে আপনার ওই যে গার্লফ্রেন্ড বললেন বা যাকে দেখানোর জন্য করবে, সে যদি স্মার্ট হয় সে তাহলে ঠিক মানুষকে ঠিক চিনে নেবে। আমরা পৃথিবী জুড়েই দেখেছি বাইসাইকেল নিয়েও ওয়ার্ল্ড ট্যুর দেয়। আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনাদের টিমটি সমাজ সচেতনতার এই ফ্ল্যাগকে নিয়ে পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখে? আসলে আমরা তো অবশ্যই স্বপ্ন দেখি, কিন্তু সমস্যা হলো যে এখানে কি বলে একার পক্ষে বা একটা গ্রুপের পক্ষে কিন্তু এটা করা সম্ভব না। সো এটার জন্য স্পন্সর লাগে। বাইরের দেশে স্পন্সররা আপনার রেডি থাকে, তারা তাদের মোবিলের বলেন, লুব্রিকেন্টের বলেন বা তেলের বলেন বা তাদের প্রোডাক্টের বলেন তারা করে। তো আমাদের দেশে এটা এখনো পর্যন্ত ওইভাবে হয়নি। তবে আমাদের যেটা প্ল্যান আছে, তো আমাদের সাথে ইন্ডিয়ার কিছু বাইকার কমিউনিটি যোগাযোগ আছে। তো তাদের সাথে আমাদের যেটা ম্যাক্সিমাম ঢাকাতে বা বাংলাদেশে বাইকারদের একটা শখ আছে, তারা লাদাখের রাস্তায় আপনার বাইক চালাবে। সো এটা লাদাখ, সেটা একটু শুনি তো, কি আমরা জানি না। রাস্তাটার কোনো ডিফারেন্স আছে? লাদাখের রাস্তা যেটা আছে এটা আপনার ধরেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে অ্যাডভেঞ্চারাস হাইওয়ে অ্যাকচুয়ালি। সেটা কোথায়? এটা আপনার কাশ্মীর দিয়ে যেতে হয়, একদম চীনের বর্ডারের ওদিকে চলে যাবেন আপনি, ওই লাদাখের ওদিকে অনেক চড়াই উতরাই আছে। আপনি হ্যাঁ ডিসকভারিতে দেখতে পারেন বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন, ওরা এটার উপর প্রোগ্রাম করে। তো আমাদের ওই কমিউনিটির সাথে আলাপ হয়েছে, তারা ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটা টিম আছে অ্যাকচুয়ালি, ওরা আমাদের 100 মাইলস ওদের নাম, ওরা আমাদের বাংলাদেশে আসতে চায়, ট্যুর করতে চায় বাংলাদেশে ছোট জায়গা। আর আমাদের যেটা আছে আমরা ওখানে যেতে চাচ্ছি, ওরা আমাদেরকে যেটা করছে, ওরা আমাদেরকে ওখানে বাইক অ্যারেঞ্জ করে দিচ্ছে, ওখানে আমাদের সাথে ওরা যাচ্ছে, আমাদের বাইকের সাথে ওরা গাড়ি মেকানিক এটা দিচ্ছে, জাস্ট আমরা একটা ট্যুর করব এরকম দেখি। আমাদের রিসেন্টলি একটা প্ল্যান আছে। আর আরেকটা জিনিস আমরা করতে চাই, যেহেতু বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া আমরা গেছি, তো এখন আমরা ফার্স্টে ট্রাই করব যে আপনার কন্যাকুমারী টু কাশ্মীর, ইন্ডিয়া কোস্ট টু কোস্ট এটা। তো এটার পরে আসলে আমাদের প্রথমে ইচ্ছা হলো সার্টটা করার, ওয়ার্ল্ড ট্যুর, এখানে ভিসার ব্যাপার আছে, অনেক পেপার মেইনটেইনের ব্যাপার আছে, মানে ইচ্ছা থাকলেই যে আপনি পারবেন এই জিনিসটা আসলে মানে হয়ে ওঠে না। তারপরে আমরা চেষ্টা করে যাব। নতুন বা তরুণ যারা বাইসাইকেল বা এই সাইকেল চালাতে চান, তাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে বা আপনাদের দায়িত্ববোধগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা নেবেন? হ্যাঁ, কারণ এখানে যেটা হয় যে আমরা যেটা করি, ধরেন আমরা যখন ট্যুরে যাই বা যাই, অনেকে আছে যাদের বাইক নাই, বাইক কিনবে, তারাও কিন্তু আপনার যায় আমাদের সাথে, তারা আমাদের পিছনে বসে। তো তারা যখন যায় আমরা তাদেরকে বলি যে কিভাবে মানে বাইকটায় প্রপার ইউজ করতে পারে,
বা বাইকটা কিভাবে চালালে সুবিধা হয়, এই টাইপের আমরা কিন্তু গাইডনেস দিয়ে থাকি যারা বা আপকামিং বাইকার আছে বা যারা চালাচ্ছে বা কিভাবে চালালে ভালো হয়, কোন মোবিলটা দিলে ভালো হয়, কোন তেলটা ইউজ করলে ভালো হয়, এই জাতীয় সুবিধা আমরা সবাই দিয়ে থাকি। আর এই যে ব্লগ আছে, তারপরে 2 চাকা আছে, ওরা 2 চাকার একটা বাইকের কমিউনিটি, ওরাও আপনার এইভাবে মেসেজ দিয়ে থাকে নতুন কোনো কিছু যদি বাইকে লাগাতে চায়, কোনো ইনস্ট্রুমেন্ট করতে দিতে চায় বা মডিফাই করতে চায়, সো তাদেরকে তারা হেল্প করে, এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি। সাশ্রয়ী কিনা মানে হ্যাঁ CNG অবশ্যই। আমার কাছে যেটা মনে হয়, একটা গাড়ি আপনার লিটারে কত যায়, একটা গাড়ি আপনার লিটারে যায় 7-8, তারপরে আবার গ্যাস, এই গ্যাসে যে চলে আপনার সিএনজি পাম্প তো কিছুক্ষণ বন্ধ থাকে কিছুক্ষণ খোলা থাকে, একটা টাইম ফ্রেমের মধ্যে চলতে হয়, আর এটা প্রাকৃতিক সম্পদ আর শেষ হয়ে যাচ্ছে। আর তেল আমরা তো ইম্পোর্ট করে আনছি বা আনাই হচ্ছে, আর তেলে আপনার একটা বাইক কিন্তু 30-40, আর কিছু কিছু বাইক আছে 50-60 এ পর্যন্ত যেতে পারে। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা, হয়তো অমূলক একটা প্রশ্ন, তারপর বলতে ইচ্ছে করছে, সেটি হলো বাইককে আমরা সাধারণভাবে ধরি হয় যুবকদের বাহন, নয় মধ্যবিত্তের বাহন। উচ্চবিত্ত সেটা কেন ব্যবহার করেন না? এখানে কি আমরা আসলে নিজেদের একটা ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি? কারণ যেই হারে গাড়ি, একই সংসারে 10 জন মানুষ, 10টি গাড়িও থাকার প্রবণতা রয়েছে, তাদের হাতে একজন মানুষকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য 2 জন মানুষ একটা গাড়ি নিয়ে যাচ্ছে। তা একটা বাইক নিয়ে কেন সেই মানুষটি যেতে পারেন না? এটা কি তাহলে আমরা উচ্চবিত্ত পর্যন্ত মোটরসাইকেলকে নিয়ে যেতে পারিনি? এটার কি কোনো হ্যাঁ, এটা আপনি এভাবে বলতে পারেন। অনেকে আছে যে আপনার তারা রাস্তায় ধুলোবালি বা এরকম বৃষ্টি, এই কারণে হয়তোবা অনেকে আপনার ইনসিস্ট করে না। আর ওই যে যেটা বললাম যে কি বলে, তারা চিন্তা করে যে বাইকে করে যাব, আবার কে কি বলবে, আবার ওই যে অ্যাক্সিডেন্টের একটা ভয়, এরকম একটা কারণ আসলে কাজ করে সব সময়। আর সে চিন্তা করে যে গাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, আরাম করে এসি চালিয়ে চলে যাই, এরকম একটা ব্যাপার। কিন্তু রাস্তায় বসে থাকছেন বা রাস্তায় জাম বাড়াচ্ছেন বা রাস্তায় গাড়ি যত বাড়বে আসলে সেরকম সময়টা ওভাবে উনি পাচ্ছেন না। বাইরে আপনার যেটা হয় যে উইকেন্ডে মানুষজন যখন ঘুরতে যায় তখন কিন্তু গাড়ি ইউজ করে, ম্যাক্সিমাম সময় পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করে এই অফিসে যাওয়ার জন্য, ট্রেন বলেন বাস বলেন। এবং কিছু ক্ষেত্রে সম্ভব না, কারণ আমি যদি পেছন সিটে বসে ল্যাপটপটা ইউজ করি, সেখানে তুমি বাইকে বসে আসলে আমার কাছে আরেকটা ব্যাপার মনে হয়, যেটা হলো যে আপনি অফিসে যাচ্ছেন, মানে আপনি কি ইফিশিয়েন্ট না যে আপনাকে অফিসে যাওয়ার আগে আবার ল্যাপটপ খুলে বসতে হবে? আপনি এভাবে চিন্তা করে দেখেন। জরুরি জিনিস থাকে, জরুরি জিনিস আমি বাসা থেকে দেখে যেতে পারি, কিন্তু যেতে আমার বাইকে কতক্ষণ লাগে? আধা ঘন্টা, হায়ার 40 মিনিট এরকম। তো আমার যেটা মনে হয় যে ওই গাড়িতে বসে ল্যাপটপ দেখা বা গাড়িতে বসে অফিসের কাজ করা, এটাকে আমার কাছে মনে হয় যে সে হয়তো ইফিশিয়েন্ট না, অফিসের কাজ অফিসে শেষ করতে পারে না। তবে আমি মনে করি যে সময়ানুবর্তিতা যদি আমাদের মধ্যে থাকে, তবে অবশ্যই মোটরসাইকেলটা আমাদের জন্য জরুরি একটি বাহন। আর হ্যাঁ, আপনারা যে উদ্দেশ্যে বাহনকে ব্যবহার করছেন সেটি তো অনেক বড় একটা উদ্দেশ্য, এবং সেটিতে আপনারা সফল হন তেমনটা আমরা প্রত্যাশা করছি। যতই তর্ক বিতর্ক থাকুক, এই বাহনটি আমাদের অনেক প্রিয়, সত্যি সত্যি প্রিয়। এবং একই সাথে যে মেসেজগুলো আজকে আমরা দিলাম আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি এবং দল ধরে আমরা দেখি, যখন জ্যামে পড়ে আছে বাইকটা দিয়ে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, সেখানে ফুটপাত তারা ইউজ করেন। ফুটপাতে কিন্তু কিছুদিন আগে হাইকোর্টও মনে হয় একটা রায় দিয়েছে, ফুটপাতে কিন্তু আপনার ওঠা নিষেধ, চালানো নিষেধ। তো আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি যে আমরা যারা বাইক ইউজ করি সবাইকে বলবো যে আমরা যাতে ওটা অ্যাভয়েড করি, ফুটপাত দিয়ে। আবার আমাদের দেশে আরেকটি জিনিসও তো চোখে পড়ে, সেটি হলো যে মোটরসাইকেল 1 জন বা 2 জন চড়া যায়, 4 জন চড়ারও কিন্তু হ্যাঁ, আমি কি বলে খুব কম, কারণ এখন যে মোটরসাইকেলগুলো তৈরি করছে এরা 2 জনের জন্যই করছে। দেখবেন যে সিটগুলো অনেক ছোট, মানে 3 জন চড়া পর্যন্ত আমাদের আইনে নেই, 2 জনই চড়া যায়। তো আস্তে আস্তে ওরা কাস্টমাইজ করেই ফেলছে। তারপরেও অনেক সময় হয় যে একজন আছে, নিয়ে যেতে হয়, এরকম পুরো পরিবারকে সাথে করে নিয়ে যায়, মাঝখানে ছোট বাচ্চা নিয়ে যায়, পেছনে তারপরে আরো 2 জন বাইক চালাচ্ছে, রীতিমতো ভয়াবহ দৃশ্য, খুবই রিস্কি। কারণ এরকম দুর্ঘটনা আমরা ঘটতেও দেখি অনেক সময়। বাচ্চাদেরকে বাইকে তোলার ক্ষেত্রে কোনো নিয়ম কারণ আছে কিনা? বিশেষ করে আমরা তো হেলমেট ইউজ করি, তাদের ক্ষেত্রে আমরা কি করব? বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের হেলমেট পাওয়া যায়, এটা আপনি নিতে পারেন। আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো যে আপনি বাচ্চাদের ওই যে বেল্টের যে কথাটা বললেন, বেল্ট ইউজ করা যায়, তারপর ক্যাঙ্গারু ব্যাগ যেটা আছে সেটা ইউজ করা যায়। আরেকটা জিনিস দেখবেন বাচ্চারা অনেক সময় করে কি, ট্যাঙ্কির বেশি উপরে চলে যায়। ট্যাঙ্কির বেশি উপরে চলে গেলে হয় কি, আপনি যখন হ্যান্ডেল নড়াবেন, ডানে বামে নেবেন, তখন দেখবেন যে বেচারার পায়ের দিকে একটু লাগতে পারে। সো এটা মাথায় রেখে চালানো আসলে ভালো।
আপনাকে অনেক ধন্যবাদ এই সকালে একটা চমৎকার গল্প উপহার দেওয়ার জন্য। একটু ভিন্নতা ছিল এই গল্পে। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনার বাইকের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। অবশ্যই, এবং নিরাপদ জীবন তো অবশ্যই। জি। দর্শক, আজকের মতো আমাদের এই রাঙা সকাল এখানেই শেষ করছি। আমরা সব সময় আসলে বলি যে শখের জায়গায় শৌখিনতা, কিন্তু আবার যদি দায়িত্বের জায়গায় সমাজ কর্ম চলে আসে তবে তা কিন্তু অবশ্যই ভাবার বিষয় এবং সর্বোপরি অনুপ্রেরণার বিষয়। জুন সাদিকুল্লাহ আজ ছিলেন মোটর সাইক্লিস্ট, যিনি শুধুমাত্র শখের জায়গায় সাইকেল চালান না, তিনি এই শখকে আজ আমাদের সমাজের দায়িত্বের জায়গায় নিয়ে এসেছেন। সেগুলো নিরাপদ সড়ক, হেলমেট ব্যবহার করা এবং ধীর গতিতে সাইকেল চালানো। বাংলাদেশের অনেক সুন্দর জায়গা রয়েছে, সেগুলো সাইকেল দিয়ে ভ্রমণ করে দেখা এবং মানুষের কাছে পৌঁছে দেয়া, এই সৌন্দর্যকে, এগুলোও রয়েছে। আমরা এই কাজগুলোকে অবশ্যই অনেক সাধুবাদ জানাই। আমরা থাকতে চাই ভালোর সঙ্গে, এবং আপনারাও থাকুন। আর আগামীকাল ছুটির দিন, চমৎকার ছুটির দিনগুলো কেটে যাক, তেমনি আমাদের প্রত্যাশা। আর হ্যাঁ, মাছরাঙা দেখতে একদম ভুলবেন না, কারণ আমাদের দেশের প্রেমের এবং দেশের ঐতিহ্যের কথা বলে মাছরাঙা। ভালো থাকুন, সুপ্রভাত। শুভ সকাল।